Welcome back, students. So let's begin our second part of lesson today. তো আমরা যেটা আজকে ছিল সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজেস এবং কত ধরনের সাবঅর্ডিনেট ক্লজ হয় সেটা আমরা আমাদের এর আগের চ্যাপ্টার্সে দেখলাম। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা কনজাংশনকে নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আলোচনা করব, তাদের ইউজেস দেখব, তাদের ওমিশনও কোথায় কোথায় হয়, মানে কোথায় ইউজ হয় না সেগুলোও দেখব। তো প্রথম যেটা কনজাংশন আমরা দেখবো সেটা হচ্ছে দ্যাট। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউজেস অফ কনজাংশন দ্যাট একটা রয়েছে। তো এখানে আমরা প্রথমেই যেটা পাই, এবং দ্যাট অ্যাজ আ কনজাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা অনেক ক্ষেত্রে আমরা ব্যবহার করে করে থাকি, এবং যেহেতু এইটার এত রকমের ইউজেস আছে, তাই প্রথম যেটা মোস্ট কমন যেটা মিস্টেক হয় সেটা দিয়ে আমি শুরু করতে চাই। যে আমরা যখন কথা বলি তখন তো ডাইরেক্ট স্পিচে কথা বলি। সাপোজ আমি এখন যে কথাগুলো বলছি, তো কোট আনকোট যদি আমার কথাটাকে ধরা হয় তাহলে সেটা থাকবে ডাইরেক্ট স্পিচে বা ডাইরেক্ট ন্যারেশনে। এবারে একটা খুব কমন প্রশ্ন আছে, খুব কমন কনফিউশন আছে সকলের। সেটা হচ্ছে যে ডাইরেক্ট স্পিচে কি দ্যাটটা ইউজ করা যায়, এবং ইনডাইরেক্ট স্পিচে কি সবসময় দ্যাটকে ইউজ করা হয়? তো সেটা দিয়েই চলুন দেখে নেওয়া যাক কিরকম ভাবে আমরা ইউজ অফ দ্যাটটা পাচ্ছি। রুল সেজ দ্যাট নট ইউজড ইন ডাইরেক্ট ন্যারেশন। তার মানে ডাইরেক্ট স্পিচে বা ডাইরেক্ট ন্যারেশনে দ্যাটের ব্যবহার হবে না। নাও দিস ইজ আ কার্ডিনাল রুল, এটা প্রত্যেককে মনে রাখতে হবে। ডাইরেক্ট স্পিচে দ্যাটের ইউজ করা চলবে না। তার মানে আমি যদি বলি শি সেড মি দ্যাট, বা হি সেড মি দ্যাট, হি বলে যদি একটা স্পিচ যেটা আমি কোটস এর মধ্যে রাখবো বা ইনভার্টেড কমাস ওপেন করব, শেষ করব, তার মধ্যে যে বক্তব্যটা থাকবে তার আগে কিন্তু দ্যাট থাকা চলবে না। তো ডাইরেক্ট স্পিচে দ্যাটটা ক্যানট বি ইউজড, এবং ইনডাইরেক্ট স্পিচে কি হচ্ছে, আমি দ্যাটকে ইউজ করতে পারি। তাহলে আমি যদি বলি শি সেড টু মি দ্যাট আই উইল রিমেম্বার ইউ। নাও দিস স্টেটমেন্ট, এটা দেখাই যাচ্ছে যে এটা এরকম ভাবে বলা আছে, এটা ডাইরেক্ট স্পিচে আছে। তাই এখানে যে দ্যাটটা বলা হলো সেটা কিন্তু ঠিক হলো না। এরকম ভাবে যদি আমি বলি she said to me that I will remember you will be wrong. ওকে, আমি ইনডাইরেক্ট স্পিচে দ্যাটটা অবশ্যই ইউজ করব, কিন্তু ডাইরেক্টে ইউজ করব না। তো ইনডাইরেক্টে দেখা যাক পুরো কথাটাকে কিরকম ভাবে ন্যারেশনটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। she told me that she would remember me. অলরাইট, she told me that she would remember me. এখানে আমি দ্যাট বলছি কারণ আমার পুরো ন্যারেশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, রিপোর্টেড স্পিচ বলতে পারি, ইনডাইরেক্ট স্পিচ বলতে পারি, ইনডাইরেক্ট ন্যারেশন বলতে পারি। সেক্ষেত্রে কি হচ্ছে, দ্যাটটা অবশ্যই ইউজ করা হচ্ছে, যেমন এখানে আছে she told me that. Now of course there are exceptions, এবং সেই এক্সেপশনের কথাতেও আমরা পরের পয়েন্টগুলোতে পাবো, কিন্তু মূলত ইউজ করা হয় অনেক ক্ষেত্রেই। 90% অফ দ্য কেসেসে দ্যাটের ইউজটা চলে। So she told me that she would remember me. This is correct. Okay, so this was the most important thing that according to me most people get confused about. So এটাই প্রথমে আমরা জানলাম। এরপরে দেখা যাক দ্যাট আর কোথায় ইউজ করা যাচ্ছে। বলছে ইউজ টু এক্সপ্রেস কনসিকুয়েন্স, রেজাল্ট, এফেক্ট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। ওকে, আচ্ছা। তো এবার আমরা যেটা দেখছি যে আমরা যখন বোঝাতে চাইছি একটা কনসিকুয়েন্স, অথবা বোঝাতে চাইছি একটা রেজাল্ট, তো বোঝাতে চাইছি টু এক্সপ্রেস কনসিকুয়েন্স, অথবা বোঝাতে চাইছি রেজাল্ট, অথবা বোঝাতে চাইছি এফেক্ট। ঠিক আছে, অথবা যদি বোঝাতে চাই সো দ্যাট, একটা কমা হবে, সো দ্যাট, অথবা যদি বোঝাতে চাই ইন অর্ডার দ্যাট। তার মানে আমার যেটা কনজাংশনটা যেটা জুড়ে দিচ্ছে সে কি কাজ করছে, সে কি বোঝাতে চাইছে। যেমন আমরা একটু আগে দেখলাম
অনেক ধরনের কনজাংশনের কথা আমরা আলোচনা করলাম। কনজাংশন অফ টাইম ছিল, পারপাস ছিল, রেজাল্ট ছিল, কনসিকুয়েন্স ছিল, এত রকমের ছিল, তাই তো? তো ওগুলো একটা পার্টিকুলার ধরনের জিনিসকে এক্সপ্রেস করেছে বা ইন্ট্রোডিউস করেছে। সাবঅর্ডিনেট ক্লজ যেটা এসছে সেটা যদি টাইম সংক্রান্ত হয়ে থাকে, অথবা সেটা যদি একটা কোনো পারপাস ইন্ট্রোডিউস করেছে, একটা কনসিকুয়েন্স ইন্ট্রোডিউস করেছে, একটা কন্ডিশন ইন্ট্রোডিউস করেছে, সেই ইন্ট্রোডাকশনটা করিয়ে দিয়েছে কিন্তু কনজাংশনটা। এই ক্ষেত্রে দ্যাট কনজাংশন কি এক্সপ্রেস করবে বা কি ইন্ট্রোডিউস করবে? একটা কনসিকুয়েন্স ইন্ট্রোডিউস করতে পারে, একটা রেজাল্ট ইন্ট্রোডিউস করতে পারে, একটা এফেক্ট ইন্ট্রোডিউস করতে পারে, অথবা এই জিনিসটা ইন্ট্রোডিউস করতে পারে সো দ্যাট, তাহলে, ঠিক আছে? অথবা বলতে পারে ইন অর্ডার দ্যাট, তার মানে যাতে সেরকম কিছু হয়, ইন অর্ডার দ্যাট, ঠিক আছে? তো একটা এটাও একটা একটা ধরনের রেজাল্টই বলা যেতে পারে। তো এরকম যে কোনো একটা এই আউট অফ দিস কন্ডিশনস যে কোনো কিছু একটা ইন্ট্রোডিউস করতে পারে দ্যাট। সো আমরা শুধু দ্যাট দিয়ে একটা সেন্টেন্স বললে সেটা সো দ্যাটও মিন করবে, ইন অর্ডার দ্যাটও মিন করবে, অথবা একটা রেজাল্ট, কনসিকুয়েন্স, এফেক্ট কিছু একটা মিন করবে। এক্সাম্পল দেখা যাক। দ্য কাপ ওয়াজ সো হট দ্যাট আই কুড নট টাচ ইট। ঠিক আছে? কি বলতে চাইছে? দ্য কাপ ওয়াজ সো হট, তারপর এসছে আমাদের কনজাংশন দ্যাট। অলরাইট, so this is the principal clause, this is the main thing that we are talking about. এটা বক্তব্য, আসল বক্তব্য সেন্টেন্সে, যে কাপটা কি ছিল? হট ছিল। so this is the principal clause as we would call it. ঠিক আছে? এবং এতটাই গরম ছিল যে তার ফলে কি হলো, অ্যাজ আ রেজাল্ট কি হলো, অ্যাজ আ কনসিকুয়েন্স কি হলো, তার এফেক্ট হিসাবে কি হলো, ওকে, তার ফলে কি হলো, আই কুড নট টাচ ইট, এই জিনিসটা হলো। এইটা কি বলতে পারি, যেহেতু ডাটের পরে এসছে এটাকে আমি সাবঅর্ডিনেট ক্লজ বলতে পারি। এবং এটা কি ইন্ট্রোডিউস করছে, একটা সেন্টেন্সের মধ্যে এটা কি নিয়ে এলো, এই যে জিনিসটা ছিল তার ফলস্বরূপ যে জিনিসটা হলো, মানে অ্যাজ আ কনসিকুয়েন্স অর রেজাল্ট অর এফেক্ট, সেই জিনিসটাই কিন্তু এখানে নিয়ে এলো আমাদের এই কনজাংশনটার পরে যে পার্টটা এসছে সেইটা, তার মানে এই সাবঅর্ডিনেট ক্লজটা, এবং ইন্ট্রোডিউস করে দিল কে, এইটা, দ্যাট। তাহলে আমি দ্যাটটা এইরকম তিনটের মধ্যে থেকে যে কোনোই একটা বলতে পারি যে এই ক্ষেত্রে ইন্ট্রোডিউসড হয়েছে, কনসিকুয়েন্স অর রেজাল্ট অর এফেক্ট। ওকে, নেক্সট সেন্টেন্স কি বলছে? হি ওয়াজ সো উইক দ্যাট হি ফেল আনকনসিয়াস। ওকে, তো মেন বক্তব্যটা কি, যে হি ওয়াজ সো উইক, আমি এটা নিয়ে আলোচনা করছি, ওকে, আমি বলছি যে সে খুবই দুর্বল ছিল। ওকে, তো হি ওয়াজ সো উইকটা আমি একটা পার্টে রাখলাম, তারপরে আমি নিয়ে আসছি এই পার্টটা, দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ, দিস ইজ দ্য কনজাংশন, এন্ড দিস ইজ দ্য subordinate clause. All right, so main sentence is all about discussing about the person who was weak. তো এটাই হচ্ছে মূল বক্তব্য। এবং এইটার ফলে কি হলো, এই যে একটা আমরা বক্তব্য রাখলাম, প্রিন্সিপাল ক্লজ যেটা আমাদেরকে বললো, যেখানে সাবজেক্টটা আছে, মেন সাবজেক্ট যেটা আছে সেন্টেন্সের, এবার ইনার সম্বন্ধে বলতে গিয়ে, এবার ইনার কন্ডিশন বা যাই বলেছি আমরা, স্টেটমেন্টটা যাই দিয়েছি, সেটার ফলস্বরূপ যেটা হলো, that is going to be our subordinate clause, and that is going to be connected to the principal clause with what? With this conjunction that. তো কি বলা আছে, he was so weak, তো তার ফলে কি হলো, মানে অ্যাজ আ কনসিকুয়েন্স কি হলো, অর অ্যাজ আ রেজাল্ট কি হলো, অর অ্যাজ আ এফেক্ট কি হলো? এফেক্ট এটাই হলো, হি ফেল আনকনসিয়াস। যেহেতু অতটা দুর্বল ছিল তার জন্য সে কিন্তু কি হয়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। ফেল আনকনসিয়াস, আমি কিন্তু বললাম না বিকেম আনকনসিয়াস, ফেল আনকনসিয়াস, কেননা সে কি হয়, যখন কেউ সংজ্ঞা হারায়, যখন কারোর জ্ঞান চলে যায়, তখন সে তো আর যেই রকম অবস্থা, যেমন আমি এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে, তো তখন কি হবে, আমি যদি অজ্ঞান হয়ে যাই তাহলে আমি পড়ে যাবো, তাই তো? তো ওর জন্য আমরা কিন্তু চয়েস অফ ওয়ার্ডস গুলো মার্ক করবেন। এই যে একটা জিনিস করতে গিয়ে আমরা অনেক জিনিস কিন্তু শিখছি সাথে সাথে, আমরা কিন্তু বললাম না বিকেম আনকনসিয়াস, আমি কি বললাম, ফেল আনকনসিয়াস। ঠিক আছে, ফেল আনকনসিয়াস, বিকজ একটা যার নর্মাল অ্যালাইনমেন্ট অফ দ্য বডির পরিবর্তন যেহেতু হয়, তার জন্য কিন্তু আমি এটা ভালো হয় বললে ফেল রাদার দ্যান বিকেম আনকনসিয়াস। ঠিক আছে, আচ্ছা, তো কি হলো,
এইটা হয়ে গেল আমার সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা রেজাল্টটাও বোঝালো এবং সেটা ইন্ট্রোডিউস করলো কি দ্যাট, দ্য কনজাংশন দ্যাট। তাহলে দুটো খুব ইম্পর্টেন্ট ইউজ দেখলাম, আরো দেখা যাক। ওকে, এবার যেটা আসছে সেটা অনেকটা আমরা প্রথমে কিছুটা যে ইন্ডিয়া নিয়ে আলোচনা করেছিলাম, যে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে আমরা অবশ্যই দ্যাটের ইউজ করব। এবারে আমরা যেটা দেখতে যাচ্ছি যে পার্টিকুলার কিছু রিপোর্টেড ভার্বস আছে, এবং রিপোর্টেড ভার্বস মানে হচ্ছে রিপোর্টেড স্পিচে যেই ভার্বগুলোকে ইউজ করা হয়। তার মানে ডাইরেক্ট সেন্টেন্সে কিন্তু এইগুলোর ব্যবহার হয় না। এবং যেহেতু রিপোর্টেড স্পিচ, এখানে যেগুলো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, এই পুরো লিস্টটা হচ্ছে লিস্ট অফ রিপোর্টেড ভার্বস, ঠিক আছে? কিন্তু এগুলো সবই প্রেজেন্ট টেন্সে আছে। কিন্তু যখন আমি একটা স্টেটমেন্টে প্লেস করব, যেহেতু ওটা একটা রিপোর্টেড স্পিচ হবে বা ইনডাইরেক্ট স্পিচ হবে বা ইনডাইরেক্ট ন্যারেশনে থাকবে, তাই কিন্তু ওটা পাস্ট টেন্সে থাকবে। এটা আমি আমার আগের ক্লাসেও বলেছিলাম যে রিপোর্টেড স্পিচটা সবসময় পাস্ট টেন্সে থাকে। কেননা কোনো একটা কেউ কোনো বক্তব্য রেখেছেন, সেটাকে আমি রিপোর্ট করছি, সেটাকে আমি ন্যারেট করছি, ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্টলি ন্যারেট করছি। তার মানে বক্তব্যটা তো আগেই পেশ হয়ে গেছিল। তো তাহলে আমাকে যদি তাকে বলতে হয়, তাহলে এরকম ভাবেই বলতে হবে যে উনি এটা বলেছিলেন, উনি এটা জিজ্ঞেস করেছিলেন, উনি এটা চেয়েছিলেন, উনি এটা আন্দাজ করতে পেরেছিলেন, উনি এটা প্রার্থনা করেছিলেন, উনি এটা ধারণা করেছিলেন, এরকম। তো যাই করেছিলেন, এই যে আমি কারুর একটা কোনো একজন ব্যক্তির কথা প্রসঙ্গে যখন আমি কোনো কথা বলি বা তার কথাটা তিনি যেভাবে বলেছেন সেটার থেকে আমি যা এক্সট্রাক্ট করি সেটাই তো আমি রিপোর্ট করি, তাই না? তো কথার থেকেই তো বোঝা যায় যে কোনো কেউ একটা তার কথার মাধ্যমে একটা কোনো একটা কিছু বুঝেছেন বা কোনো একটা কিছু ক্লেম করছেন, দাবি করছেন, অথবা কেউ একটা কোনো কিছু জোর দিয়ে বলছেন, অথবা কোনো কিছু একটা সাজেস্ট করছেন, ঠিক আছে? এই এত রকম ভাবে তো আমরা ব্যাপারটা জানতে পারছি। তো রিপোর্টটা আমরা তাহলে আমাকে ঠিক সেই জিনিসটা সেরকম ভাবে বলতে হবে। সাপোজ আমাকে যদি কেউ একটা প্রশ্ন করলো যে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু সাম প্লেস, কোনো একটা জায়গার জিজ্ঞেস করলো যে কুড ইউ গাইড মি টু দ্যাট প্লেস, অথবা কুড ইউ টেল মি দ্য ডিরেকশনস টু রিচ দেয়ার, যদি এরকম ভাবে আমাকে কেউ জিজ্ঞেস করেন, তাহলে আমি ওনার কথাটা সাপোজ আমি বললাম কাউকে, অন্য একজনকে, যে যে পেডেস্ট্রিয়ান asked me for directions, isn't it? So he asked me this, কেননা উনি আমাকে প্রশ্ন করেছিলেন। আবার যদি উনি কেউ আমাকে বলে যে why don't you try this book, মানে আমি সাপোজ আমি একটা বই কিনতে গেছি, আমাকে আরেকজন কেউ আমাকে জাস্ট একটা সাজেশন দিচ্ছেন যে আপনি, আচ্ছা আপনি অমুক লেখকের এই বইটা পড়েছেন, আপনি এই বইটাও পড়ে দেখতে পারেন, আপনি অমুক লেখকের বা লেখিকার এই বইটা পড়ে দেখতে পারেন। সো হি ইজ গিভিং মি আ সাজেশন। তো আমি তখন উনার কথাটাকেই যদি কাউকে বলি যে ইউ নো এট দ্য বুক শপ someone suggested me, so this person suggested that, okay, ঠিক আছে? বা আমি বলতে পারি কেউ একজন বলছে যে আমি এটা ক্লেম করছি, কেউ একজন বক্তব্য রাখছেন, বলছেন আমি এটা দাবি করছি, আমি এটা ক্লেম করছি। তো আমি ওনার কথাটাকেই রিপোর্ট করব কিভাবে? হি ক্লেমড দ্যাট, দ্যাট পারসন claimed that. Okay, so this is how reported verbs are used. যে যিনি বক্তব্য রাখছেন তার বক্তব্যটা থেকে আমি বুঝে যে তিনি কি এক্সপ্রেস করার চেষ্টা করছেন, তিনি আর্গিউ করছেন না কমপ্লেন করছেন না ক্লেম করছেন না কিছু প্রশ্ন জিজ্ঞেস করছেন না কিছু জানাচ্ছেন না কিছু অ্যাজিউম করছেন, এত রকম ভাবে কিন্তু আমি ব্যাপারটাকে রিপোর্ট করতে পারি। এবং সেটার জন্য স্পেসিফিক রিপোর্টেড ভার্বস আছে যেগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দিজ আর এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নিয়ে যদি আমরা বলি তাহলে এগুলোই মনে রাখার আসল জিনিস, ঠিক আছে? যে একটা সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আমি যখন করব তখন কারেক্ট রিপোর্টেড ভার্বটাকে পিক আপ করে কিন্তু আমাকে সেটাকে ইনডাইরেক্টে লিখতে হবে বা রিপোর্টেড স্পিচে লিখতে হবে। তার জন্য এগুলোকে কিন্তু আমরা কি বলি? রিপোর্টেড ভার্বস বলি। অলরাইট, সো দিস ইজ হোয়াট আর reported verbs all about. Now, coming back to the uses of conjunction, that every time you find anything, any either of
যে কোনো এগুলোর মধ্যে থেকে যে কোনো একটাকে যদি দেখেন যে সেটা একটা রিপোর্টেড স্পিচে ইউজ হয়েছে, অবশ্যই মনে রাখবেন যে তার সাথে ডেফিনেটলি দ্যাটকে ইউজ করতে হবে। যদি না করা থাকে তাহলে কিন্তু ভুল, তাহলে কিন্তু সেন্টেন্সটা এরর অবশ্যই। এবং এরর কারেকশনে এগুলোর থেকে অনেকবার অনেক রকম ভাবে এসছে। সো প্লিজ কিপ দিস ইন মাইন্ড। রিপোর্টেড ভার্বস থাকলে, আর মোটামুটি আমি এখানে অনেকগুলো যেগুলো মেইনলি ইউজ করা হয় সেরকম আমি দিয়ে দিয়েছি। অফকোর্স দেয়ার আর আদার্স, বাট দিজ আর দ্য ওয়ান্স which are absolutely easy to remember and you must remember these. So as reported verbs, please remember these ones এবং মনে রাখবেন এগুলোকে রিপোর্টেড স্পিচে যখন ইউজ করা হচ্ছে, আমি বারে বারে এই কথাটা বলছি, যখন রিপোর্টেড স্পিচে যখন এগুলোকে ইন্ট্রোডিউস করা হবে তখন ডেফিনেটলি কিন্তু কি করতে হবে, আমাদেরকে এদের সাথে দ্যাটের ইউজ করতে হবে। পাস্ট টেন্সে কথাটা থাকবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ওটা রিপোর্টেড স্পিচে আছে কিনা। তো কি কি আছে, কি বলছে প্রথমত, used after reported verbs such as these ones in indirect narration. Now this is also very important, in indirect narration, এটাও মনে রাখবেন, ঠিক আছে। তো কি কি আছে verb, announce, agree, assert। assert করা মানে কোনো একটা জিনিসকে জোর দিয়ে বলা বা কোনো একটা জিনিসকে বক্তব্যটাকে জোর দিয়ে মানে আমি বলছি আর কি, যে আই এম asserting this, ঠিক আছে। আচ্ছা, avert, আচ্ছা তারপরে আছে assume, assure, admit, answer, argue, calculate, conceive, confirm, complain, claim, discover, expect, find, forget, hold, inform, learn, maintain, notice, pray, reckon, report, state, suggest, tell, understand and wish. So these ones রিপোর্টেড স্পিচে থাকলে সাথে দ্যাটকে অবশ্যই ইউজ করতে হবে। এবার এক্সাম্পলে চলে যাব। তো পয়েন্ট নাম্বার 3 এর এক্সাম্পল গুলো দেখানো আছে, যেটা আমরা দেখলাম এক্ষুনি। used after these reported verbs, ওকে। কি বলছে, I suggest that we should investigate further। আমি এখানে দুটো একই রকম সেন্টেন্স দিয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে যদি দ্যাট থাকে তাহলে কিরকম হচ্ছে সেন্টেন্সটা, আর যদি দ্যাট না থাকে তাহলে সেন্টেন্সটা কি হচ্ছে। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যেহেতু এগুলো রিপোর্টেড ভার্বস, এদের সাথে যদি দ্যাট না থাকে তাহলে কিন্তু সেন্টেন্সটা গোলমাল হয়ে যাবে, সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। তো প্রথম সেন্টেন্সটা কি বলছে, আই সাজেস্টেড দ্যাট উই শুড ইনভেস্টিগেট ফার্দার। নাও এখানে দ্যাট আছে আর সাজেস্টেড আছে, এন্ড লাইক আই সেড ইনডাইরেক্ট স্পিচে থাকা মানেই কিন্তু যেই ভার্বগুলোর লিস্ট আপনারা পেলেন অবশ্যই মনে রাখবেন সেগুলো সব পাস্ট টেন্সে থাকবে। ওকে, পাস্ট টেন্সে থাকবে। সাপোজ আমি একটা কথা বলেছি, আমি নিজের কথাটাকে রিপোর্ট করছি পরে, যেমন আমি কাউকে কিছু একটা সাজেস্ট করেছিলাম, সেই কথাটাই আমি পরে অন্য কাউকে বলছি। কিরকম ভাবে বললাম, আই সাজেস্টেড দ্যাট সাজেস্টেড that we should investigate further. Now এটা যেহেতু ইনডাইরেক্ট স্পিচে আছে এবং দ্যাটটা আছে তাই এটা ঠিক। কিন্তু এখানে দেখুন কি হয়েছে, I suggested we should investigate further. This would be wrong. Why? Because suggested এর পরে দ্যাটটা missing. So this is a very commonly made mistake. Please don't make this mistake ever. পরীক্ষাতে কিন্তু এগুলো খুব আসে, ঠিক আছে। আরেকটা এরকম আছে সেন্টেন্সের সেট, she assumed that she would fail. Okay, so she assumed, তো assumed হয়ে গেল আমাদের রিপোর্টেড ভার্ব, তারপরে চলে আসলো দ্যাট। সো বোঝাই যাচ্ছে এটা রিপোর্টেড স্পিচে আছে বা ইনডাইরেক্ট ন্যারেশনে আছে। সো she assumed that she would fail. Now this is correct. ওকে, কিন্তু যদি বলতাম she assumed she would fail তাহলে ভুল হয়ে যেত, বিকজ দেন assumed এর পরে কিন্তু দ্যাটটা মিসিং। ওকে, আচ্ছা সিমিলারলি I understand that you are worried। আচ্ছা আরেকটা জিনিস বলি, সবসময় যে পাস্ট টেন্স মানে পাস্টে কথা হচ্ছে তা না, আমি যদি প্রেজেন্ট টেন্সে বলি তাহলেও কিন্তু এরকম ভাবে বলতে হবে। I understand প্রেজেন্ট টেন্সেও যদি বলি, প্রেজেন্ট টেন্সে হয়, ইটস নট দ্যাট কি প্রেজেন্ট টেন্সে রিপোর্টেড স্পিচ হয় না। প্রেজেন্ট টেন্সে বললে
তাহলে এরকম ভাবে হবে, তাহলে ইউ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ওয়ারিড। ওকে, তো এটাও কিন্তু একটা ওয়ে অফ ন্যারেটিং, কিন্তু এটা পাস্ট টেন্সে এক্স্যাক্টলি নেই, তো আপনারা কনফিউজ করবেন না। বাট দিস অফকোর্স ইজ ইন দি ইনডাইরেক্ট স্পিচই বলা যেতে পারে, বিকজ আমি কিন্তু এটা ওপেন ইনভার্টার্স কমার্স এর মধ্যে দিইনি। আমি যদি এরকম ভাবে বলতাম আই সেড ইউ আর ওয়ারিড, তাহলে সেটা ডাইরেক্ট স্পিচে হতো, কিন্তু আমি এটা কিন্তু একটা ডাইরেক্ট ন্যারেশনে কথা বলছি না। ওকে, তো সেটা মনে রাখতে হবে। এবং আন্ডারস্ট্যান্ডটা যেহেতু একটা রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড ভার্ব, তাই আন্ডারস্টুড হলে তো অবশ্যই, কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাও কিন্তু এখানে দ্যাটটা চলে এলো। ঠিক আছে, তো এইটা মনে রাখতে হবে, রিপোর্টেড ভার্ব গুলোকে আপনারা অবশ্যই মনে রাখবেন। ওকে, তাহলে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর ওয়ারিড, এখানে যদি আমি বলি আই আন্ডারস্ট্যান্ড ইউ আর ওয়ারিড, তাহলে কিন্তু ব্যাপারটা গন্ডগোল হয়ে যাচ্ছে। ওকে, এই জিনিসটাকে আমি পাস্ট টেন্সে বলতে পারতাম, প্রেজেন্ট টেন্সে আমি এটা বলেছি। পাস্ট টেন্সে বলতে পারি আই আন্ডারস্টুড দ্যাট ইউ ওয়্যার ওয়ারিড। ঠিক আছে, তাহলে ওটা পাস্টে হয়ে যেত। আচ্ছা, কিন্তু আমি প্রেজেন্টে বলছি যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট হি অর ইউ আর ওয়ারিড। হি ইজ ওয়ারিড ও বলতে পারতাম, শি ইজ ওয়ারিড বলতে পারতাম, বাট ইম্পর্টেন্ট ইজ দ্যাট আন্ডারস্ট্যান্ড এর পরে একটা দ্যাটকে রাখতে হয়েছে, আদারওয়াইজ দিস উড বি ইনকারেক্ট। ওকে, next, used after the following nouns and adjectives. Now this again is a very very important use of that. কিছু পার্টিকুলার নাউন্স আছে এবং কিছু পার্টিকুলার অ্যাডজেক্টিভস আছে যাদের পরে কিন্তু আমাদেরকে অবশ্যই একদম ইউজ করতেই হয় দ্যাটকে। যদি দ্যাটটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যায়। আপনারা এগুলোও মনে রাখার চেষ্টা করবেন, এখানে একটা সেট দেওয়া আছে। অফকোর্স দেয়ার আর আদার নাউন্স অ্যাজ ওয়েল, বাট সবকিছু মনে রাখতে গেলে মনে রাখাটা সম্ভব না, এবং এইগুলো থেকে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসে। খুব ডিফিকাল্ট কোনো নাউন তুলে দিয়ে দিল সেরকমটা হবে না। তো নাউন অ্যাডজেক্টিভের যেই আমি আপনাদেরকে লিস্টটা দিয়ে দিচ্ছি, এটা অবশ্যই মনে রাখবেন। ঠিক আছে, আর এটার পরে মনে রাখতে হবে যে এটার পরে ডেফিনেটলি ডেফিনেটলি দ্যাটের ইউজ হয়। আচ্ছা, তো কি বলবো আমি, নাউন গুলো কি কি আছে, তো বলছে যে ইউজড আফটার দ্য ফলোইং নাউন্স এন্ড অ্যাডজেক্টিভস। প্রথমে আমি নাউন গুলোই দেখছি। অ্যাডভাইস, agreement, argument, belief, claim, conclusion, decision, dream, expectation, feeling, hope, promise, rule, report, saying। আচ্ছা, এই সেইংটা দেখে ভাববেন না যে এটা ভার্ব সেইং, আই এম সেইং, হি ইজ সেইং, ওরকম না। এটা হচ্ছে দেয়ার ইজ আ সেইং, হিন্দিতে যেটা বলে কাহাওয়াত, এরকম একটা প্রচলিত কথা আছে, যেটা আমরা বলি না যে এরকম একটা কথা প্রচলিত আছে, সেটাই হচ্ছে দেয়ার ইজ আ সেইং দ্যাট, সেই সেইং। ওকে, সো সেইং মানে হচ্ছে কাহাওয়াত হিন্দিতে, আর বাংলাতে বললে একটা যেটা কথা যেটা প্রচলিত আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নাউন সেইং, নট ভার্ব সেইং। তারপরে আসছে স্টেটমেন্ট, থট, আন্ডারস্ট্যান্ডিং আর উইশ। ওকে, তাহলে বলছি যে এইগুলোর সাথে কিন্তু আমাকে অবশ্যই কি ইউজ করতে হবে, আমাকে এর সাথে ডেফিনেটলি ডেফিনেটলি দ্যাটের ইউজ করতে হবে। আচ্ছা, সেন্টেন্সে দেখা যাক কিরকম ভাবে আছে। ইট ইজ মাই বিলিফ, এই যে বিলিফ, ইট ইজ মাই বিলিফ, বিলিফ পেলাম একটা নাউন। আচ্ছা, বিলিফ দ্যাট ইউ উইল সাকসিড। ওকে, আচ্ছা, এর সাথে আমি পাচ্ছি দ্যাটকে, তো এই সেন্টেন্সটা কারেক্ট। এরকম আরেকটা সেন্টেন্স দেখা যাক। ইট ওয়াজ আ রুল দ্যাট নোবডি উড লিভ দ্য কিংডম। তাহলে রুল হচ্ছে নাউন, আর এই যে রুল নাউন, আর তারপরে দ্যাট এসছে, নোবডি উড লিভ দ্য কিংডম। ওকে, তো অ্যাজ আ নাউন যখন এগুলো থাকে তারপরে কিন্তু দ্যাটের ইউজ হয়। আচ্ছা, নেক্সট আমরা দেখব যে অ্যাডজেক্টিভ গুলোর পরে
দ্যাটের ইউজ হয় সেটা হচ্ছে, এবং এগুলো দেখা যাচ্ছে যে সবগুলোই কিন্তু একটা ইনডাইরেক্ট স্পিচের মতন করে বলা আছে। এই সেন্টেন্স গুলো যেগুলো আমরা নাউনের ক্ষেত্রেও দেখলাম, সেগুলোর মধ্যেও কিন্তু আমি দেখছি যে ইনডাইরেক্ট স্পিচেই আছে, কোনোটা কিন্তু ডাইরেক্ট স্পিচে নেই। ঠিক আছে, মানে একটা রিপোর্ট করা হচ্ছে বা কোনো একটা কিছু স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু কোনোটাই কিন্তু ইনডাইরেক্ট স্পিচে বলা হচ্ছে না। ওকে, কি বলছি এখানে, যেমন প্রথমে দেখা যাক যে অ্যাডজেক্টিভ কোনগুলো আছে। এর আগে তো আমরা নাউন দেখেছিলাম। অ্যাডজেক্টিভস কি কি আছে? অ্যাওয়্যার, অ্যাংরি, কনফিডেন্ট, কনশাস, সার্টেন, কনভিন্সড, ক্লিয়ার, হ্যাপি, ইম্পর্টেন্ট, লাকি, ন্যাচারাল, obvious, pleased, possible, probable, true, worried. So these are very commonly used adjectives, and with these that এর কিন্তু মানে ইউজটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, since these are adjectives and if you recall the chapter on adjectives, আমরা যখন adjective পড়েছিলাম তখন বলেছিলাম যে adjective সবসময় যে একটা নাউনের পাশে বসবে তার কিন্তু কোনো মানে নেই। এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ গুলো যেগুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু এরকম অ্যাডজেক্টিভ না যে নাউনের এক্স্যাক্টলি পাশে বসেছে। রাদার all these adjectives where are introduced or where are মানে in those cases where these are used as part of the predicate rather being as an accompaniment or as a complement of the subject, তার মানে কি সাবজেক্টের সাথে না বসে সে যদি প্রেডিকেটের একটা পার্ট হয়ে বসেছে, মানে ভার্বের সাথে গিয়ে বসেছে, সেই সব ক্ষেত্রে যখন এই অ্যাডজেক্টিভ গুলোর ব্যবহার হয় সেই ক্ষেত্রে কিন্তু দ্যাটের ইউজটা হয়। ওকে, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার, কি যখন আমি এই অ্যাডজেক্টিভ গুলোকে নাউনের পাশে বসিয়ে ইউজ করছি তখন না, যখন আমি একটু ঘুরিয়ে বলছি। তার মানে আমি যদি কাউকে বলি গুড বয় বললাম না, বললাম বয় ইজ গুড, ঠিক আছে, বা আমি বললাম আই অ্যাম হ্যাপি, তাহলে আইটা আমাকে কিন্তু হ্যাপি কথাটা কমপ্লিমেন্ট করছে বা আমার সম্পর্কে কিছু বলছে, তাই হ্যাপিটা ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি আই হ্যাপি তো বলছি না, বা বয় গুড বলছি না, কিন্তু বলছি গুড বয় বলছি না, আমি বলছি বয় ইজ গুড, আই অ্যাম হ্যাপি। ঠিক আছে, বা আমি বলতে পারি আই অ্যাম স্যাড, অর আই অ্যাম অ্যাংরি, অর আই অ্যাম লাকি, এত কিছু বলতে পারি। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু লাকি বলি, হ্যাপি বলি, প্লিজড বলি, ঠিক আছে, আই এম কনভিন্সড বলি, ঠিক আছে। ইন অল দিস কেসেস কিন্তু আমি অ্যাডজেক্টিভটা আমার সম্বন্ধেই বলছি বা অন্য কারো সম্বন্ধেও বলতে পারতাম, সাবজেক্ট আলাদা হয়ে গেলেই সেটা হবে। বাট ইম্পর্টেন্ট ইজ দ্যাট যে অ্যাডজেক্টিভটা কিন্তু নাউনের সাথে বা সাবজেক্টের সাথে বসেনি, সেটা কিন্তু ভার্বের পরে এসছে, becomes a part of the predicate. In all those cases যখন সেরকম জিনিসটা হচ্ছে, অ্যাডজেক্টিভকে যখন আমরা একটু দূরে সরিয়ে বসাচ্ছি, তারপরে কিন্তু এরকম একটা কনজাংশন দ্যাটের ইন্ট্রোডাকশন হচ্ছে এবং তারপরে একটা সাবঅর্ডিনেট ক্লজ ইন্ট্রোডিউসড হচ্ছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দ্যাটটা আসলো কেন? কেননা তারপরে আরেকটা ক্লজকে আসতে হলো সেন্টেন্সের মধ্যে। আগের যে পার্টটা ছিল সেখানে সাবজেক্ট ছিল, তার কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভকে নিয়ে কথা হচ্ছিল, তাহলে ওই সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভের পরে কিন্তু দ্যাটটা এসছে, তারপরে একটা আরেকটা ক্লজ এসে জুড়েছে সেন্টেন্সের মধ্যে। ওকে, সো লেট আস সি হাউ। ইট ইজ সার্টেন দ্যাট ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ। ভেরি গুড। নাও সার্টেন কথাটা ইজ অ্যান অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কি সার্টেন, ইটটা সার্টেন। ওকে, তো আমি যেমন বললাম আই এম হ্যাপি, আই এম লাকি, সেরকম আমি বললাম ইট ইজ সার্টেন, ইট ইজ ক্লিয়ার, বলতে পারতাম ক্লিয়ার, না বলে বলছি সার্টেন, নো প্রবলেম। তো সার্টেনটা আমার অ্যাডজেক্টিভ হয়ে গেল, তারপরে আসলো কনজাংশন দ্যাটটা। তাহলে এরকম একটা স্ট্রাকচারে দ্যাট অবশ্যই ইন্ট্রোডিউসড হবে আফটার দি অ্যাডজেক্টিভ। প্লিজ রিমেম্বার দিস, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার। এই স্ট্রাকচারটা রিমেম্বার মনে রাখবেন, কেননা সাবজেক্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, দ্যাট, তারপরে আবার একটা নতুন ক্লজ শুরু হয়ে যাচ্ছে যেখানে কিন্তু আপনারা আবার একটা নতুন সাবজেক্ট ভার্ব এরকম পাবেন। তো এই ব্রেক গুলো ইম্পর্টেন্ট, কেন আপনাদেরকে বলে দিয়েছি সেটা মনে রাখবেন। তারপরে বললাম হি ওয়াজ লাকি। ওকে, তো হি কে কমপ্লিমেন্ট করছে লাকি কথাটা,
Definitely this is an adjective. Okay, তারপরে আসছে conjunction that. তারপরে he met his idol, এটা as an introduction of this conjunction came. আর তারপর এই জিনিসটা এসছে, এখানে দেখুন আবার একটা নতুন সেট অফ সাবজেক্ট ভার্ব চলে এসছে। সো দিস ইজ মাই আদার ক্লজ অফ দ্য সেন্টেন্স। তো এটা হচ্ছে আমার সাবজেক্ট, তারপরে এখানে ভার্ব আছে। তো এই ডিভিশন গুলোর জন্যই কিন্তু এই কনজাংশন গুলো এতটা ইম্পর্টেন্ট। ওকে, এরপরে আসছে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইউজ অফ দ্যাট, অ্যাকচুয়ালি সবকটাই খুব ইম্পর্টেন্ট ইউজ। কি বলছে, used after the reason why or the reason. ওকে, তো কি বলছি, এই যে the reason why অথবা the reason, এই যে দুটো আমি ফ্রেজ বলতে পারেন ইউজ করলাম। তো এইটার পরে এই ধরনের যখন এই এই পার্টিকুলারলি যখন এরকম দুটো ফ্রেজ আমরা পাবো, এরপরে অবশ্যই অবশ্যই দ্যাটকে ইউজ করতে হবে। কিন্তু এর মধ্যে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে এরপরে ডিউ টু, বিকজ, বিকজ অফ এবং অন অ্যাকাউন্ট অফ, এই জিনিসগুলো বলা চলবে না। তাহলে এখানে একটা রেস্ট্রিকশন আছে। আর নট ইউজড আফটার দ্য রিজন ওয়াই অর দ্য রিজন, তার মানে এই রিজন ওয়াই, দ্য রিজন ওয়াই রাদার অথবা দ্য রিজন, এই দুটো ফ্রেজের সাথে আমি দ্যাটকে ইউজ করতে পারছি, দ্যাট ইজ পারমিসিবল। হোয়াট ইজ নট পারমিসিবল, কোন জিনিসটার পারমিশন নেই, এই দুটোর পরে ডিউ ইউজ করা চলবে না, ডিউ টু, বিকজ ইউজ করা চলবে না, বিকজ অফ ইউজ করা চলবে না, আর অন অ্যাকাউন্ট অফ ইউজ করা চলবে না। তো এটা খুব ভালো একটা জিনিস মনে রাখার জন্য, এটার পরে দ্যাট বসবে, এই চারটের মধ্যে কোনোটা বসবে না। ঠিক আছে, ওকে, তাহলে সেন্টেন্স দেখা যাক। দ্য রিজন ওয়াই আই গেভ আপ পেন্টিং ওয়াজ দ্যাট, বলে ডট 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 দিয়ে আমি ছেড়ে দিয়েছি। এখানে যে কোনো কিছু হতে পারতো, বলা হয়েছে যে আমি পেন্টিং কেন ছেড়েছি, কারণটা কি ছিল। তা আমার কারণ হিসেবে আমি অনেক কিছু বলতে পারি, যেমন বলতে পারি দ্য রিজন ওয়াই আই গেভ আপ পেন্টিং। গেভ আপ মানে, গেভ আপটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে। গিভ আপ করা মানে হচ্ছে একটা কোনো কিছু জিনিস ত্যাগ দেওয়া, গিভ আপ সামথিং মানে সেই জিনিসটা আমি ত্যাগ দিয়েছি। তাহলে ওয়াই আই গেভ আপ পেন্টিং ওয়াজ দ্যাট আই হ্যাড টু ফোকাস অন মাই স্টাডিজ হতে পারতো, অথবা আই হ্যাড টু কনসেন্ট্রেট অন মাই মিউজিক লেসেন্স হতে পারতো, ঠিক আছে, অথবা আই হ্যাড টু পারসু হায়ার স্টাডিজ হতে পারতো, এত কিছু হতে পারতো। তো এটা আমি ওপেন এন্ডেড রেখেছি, আপনারা যেভাবে চাইবেন সেন্টেন্সটাকে কন্টিনিউ করে নিয়ে যেতে পারেন। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট, এখানে যেহেতু দ্য রিজন কথাটা আছে, তারপরে কিন্তু আমি দ্যাটকে বসিয়েছি, এবং দিস ফরমেশন, দিস স্ট্রাকচার ইজ কারেক্ট অ্যান্ড অথেন্টিক। কিন্তু আপনারা যদি এরকম ভাবে বলতেন, the reason why I gave up painting was because, অথবা because of, অথবা the reason why I gave up painting was due to or was on account of, তাহলে প্রত্যেকটা কিন্তু ভুল হয়ে যেত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার, বিকজ এই জিনিসগুলো আমরা হয়তো বলে ফেলি, জাস্ট বলার জন্য বলে ফেলি, কিন্তু এটার কিন্তু টেকনিক্যালি ইনকারেক্ট এবং গ্রামার এটা পারমিট করবে না। ঠিক আছে, বলতে গেলে মনে হচ্ছে যে এরকমটাই বলা যায়, the reason why I did that was, কিন্তু বা বিকজ, was because অথবা because of অথবা due to, কিন্তু প্রত্যেকটাই ভুল। যেটা কারেক্ট একমাত্র এরপরে that দিয়ে কারণটা ইন্ট্রোডিউসড হবে। ঠিক আছে, তো এটার পরে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ আসবে, সেটা এই রিজনটাকে জাস্টিফাই করবে, কিন্তু এইগুলো কোনোটা বলা চলবে না, বিকজ অফ বলা চলবে না, বিকজ বলা চলবে না, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ কোনোটা বলা চলবে না। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি তো এটা বলবো আপনারা ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করে রেখে দিন পরীক্ষার জন্য, মাস্ট রিমেম্বার। নেক্সট, আচ্ছা, তো আমাদের একটা বড় আমরা জিনিস আমরা শিখে নিলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস শিখে নিলাম পরীক্ষা রিলেটেড, যে দ্যাট কে আমরা কত রকম ভাবে ইউজ করতে পারি অ্যাজ আ কনজাংশন। তো there were 7 uses of that we have just learned about.
এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে omission of that, তার মানে কোন কোন ক্ষেত্রে আমরা thatটাকে ইউজ করতে পারবো না। ঠিক আছে, তো let us begin our chapter on omission of that and let us see কি কোন কোন ক্ষেত্রে that as a conjunction কে আমরা ইউজ করতে পারবো না। ওকে, সো লেটস বিগিন। তো এখানে আমাদের যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে omission of that। ওকে, আচ্ছা, পয়েন্ট নাম্বার 1, that and as to। আচ্ছা, এখানে দুটো কনজাংশনের কথা বলা হচ্ছে প্রথম ইউজটাতে। that আর as to are not used before the conjunction if, whether, who, whom, whose, which, what, when, how, where, why used in indirect speech। তার মানে বলছে যে এই যে কনজাংশন গুলোর কথা বলা আছে, ইফ, ওয়েদার, হু থেকে নিয়ে হাউ, ওয়ের, ওয়াই, এই এতগুলো মাঝখানে এই যে এগুলো যা যা আছে এতগুলো রয়েছে, এই যে কনজাংশন গুলো দেওয়া আছে না, যে এইগুলো দিস ওয়ান্স, ওকে, এগুলোর আগে কখনোই দ্যাট বা অ্যাজ টু কে বসানো চলবে না। তার মানে আমার যদি এরকম কোনো, অনেক সময় তো আমরা দেখি কম্বিনেশনে থাকে সেন্টেন্সেস, তো তার মধ্যে যদি আমি দুটো কনজাংশনের উল্লেখ পাই একটা সেন্টেন্সের মধ্যে, যেখানে আগে ইন্ট্রোডিউস হয়েছে দ্যাট, তারপরে এসছে এইগুলো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, তো এবার কি হচ্ছে, আর সেটা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেটা ইনডাইরেক্ট স্পিচে বলা হয়েছে, তাহলে তো আরোই হবে না। তো সেন্টেন্সটা দেখা যাক। হি আস্কড মি হাউ মাই ফ্রেন্ড ওয়াজ। ওকে, হি আস্কড মি হাউ মাই ফ্রেন্ড ওয়াজ, এখানে আমার এইটা আছে, হাউটা হ্যাজ বিন ইউজড অ্যাজ আ কনজাংশন ওভার হিয়ার। হাউ এখানে দেখা যাচ্ছে যে একটা কনজাংশন হিসেবে ইউজ হয়েছে। তো হি আস্কড মি ইজ ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স, দিস ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ, and was my friend হচ্ছে আমার বাকি পার্ট অফ দ্য সেন্টেন্স যেটা আছে। ভেরি গুড। তো এবার আমি যেটা বলছি সেটা হচ্ছে যে এই যে কনজাংশন হাউটা এলো, তার আগে আমি যদি চাইতাম আমি দ্যাট কে বা অ্যাজ টু কে বসালে কিন্তু ব্যাপারটা ভুল হয়ে যেত। ওকে, সো দ্যাট ইজ নট পারমিসিবল, সেটা ঠিক হতো না। সো দিস ইজ ফাইন, এটা ঠিক আছে। তো এখানে ঠিক আছে, এখানে শুধু হাউ আছে, এখানে কোনো দ্যাট বা অ্যাজ টু আসেনি, দিস ইজ ওকে। কিন্তু আমি যদি বলতাম হি আস্কড মি দ্যাট, বিকজ এটা রিপোর্টেড স্পিচে কথা বলা হচ্ছে, এটাও আমি বলে দিয়েছি, মনে রাখবেন ইনডাইরেক্ট স্পিচে হলে তো ব্যাপারটা একেবারেই অ্যালাউড না। সো এবং ডাইরেক্ট স্পিচে তো অবভিয়াসলি দ্যাট আসবেই না, সো ইট মেক্স থিংস মোর ইজি। ঠিক আছে, যে হি আস্কড মি দ্যাট অথবা অ্যাজ টু, যেহেতু দুটোই বলা আছে, দ্যাট অথবা অ্যাজ টু কোনোটাই ইউজ করা চলবে না। হি আস্কড মি দ্যাট or he asked me as to how was my friend, তার মানে he asked me that how was my friend, এটাও কিন্তু একটা ভুল স্টেটমেন্ট। অথবা যদি বলি he asked me as to how was my friend, both wrong। ঠিক আছে, কেননা হাউ রয়েছে, হাউ এর আগে, বা ফর দ্যাট ম্যাটার এখানে যে কোনোটা আছে, ইফ, ওয়েদার, হোয়াট, ওয়েন, ওয়্যার, ওয়াই, হোয়াট এভার, তার আগে কখনো দ্যাট ইউজ করা চলবে না। ঠিক আছে, যতক্ষণ মানে অ্যাজ লং অ্যাজ উই আর ইউজিং অল অফ দিস, এই যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত সবকটাকে আমি কনজাংশন এর হিসাবে ইউজ করছি। এখানে দেখাই যাচ্ছে এখানে হাউকে কনজাংশন হিসেবে ইউজ করা হয়েছে, isn't it? এটাকে সেপারেট করে দিয়েছে। ওকে, তো কনজাংশন হিসেবে যখন এগুলো ইউজ হবে তার আগে দ্যাট বসবে না। সিমিলারলি পরের সেন্টেন্সটা, I asked her what her name was. Again এখানে whatটা has been used as a conjunction just like how in the previous case. Conjunction, I asked her, অথবা he asked her, whatever, her name was টা পরেরটা, this is a principal clause. Okay, তাহলে he asked her what her name was, fine, no problem। কিন্তু যদি বলতাম he asked her that what her name was, তাহলে এটা ভুল হয়ে যেত, বিকজ এখানে দ্যাটটার কোনো প্রয়োজন ছিল না, দেওয়া আছে মানে এটা ভুল। ওকে, এটাও মনে রাখতে হবে যে কোথায় ইউজ করা চলবে না। তো প্রথম ওমিশন আমরা দেখলাম।
নেক্সট ওমিশন দেখছি কি আছে। আফটার ভার্বস লাইক বিলিভ, আফটার ভার্বস লাইক বিলিভ, হোপ, সাপোজ, থিঙ্ক, প্রিজিউম, ঠিক আছে, এইগুলো যখন ভার্ব হিসাবে থাকবে, যখন এই ভার্ব গুলো থাকবে, তখন তারপরে দ্যাটটা না রাখাটাই ভালো, ঠিক আছে। আই এম নট সেইং দ্যাট ইট ইজ অ্যান অ্যাবসলিউট নো নো যে হবেই না, না দেওয়াটাই উচিত। দিলে একটা হয় না যে একটা সেন্টেন্সকে আননেসেসারি হেভি করে দেওয়া হয় বা বাল্কি করে দেওয়া হয়, সেটা দরকার নেই কিন্তু। এটা ছাড়াও কিন্তু হয়, এবং আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন যে দ্যাটকে আমরা ওমিট করে দিই, সেই ক্ষেত্রে একটা কমাও বসিয়ে দিতে পারি, সেটাও কিন্তু হয়। এটা নিয়ে আমরা নেক্সট পয়েন্টেই আলোচনা করব। নাও কামিং ব্যাক টু দিস ওয়ান্স, যে ভার্ব যেগুলো আছে এখানে আমি 5টা ভার্ব বলেছি। হোপ, বিলিভ, হোপ, সাপোজ, থিঙ্ক আর প্রিজিউম, ঠিক আছে। তো বিলিভ মানে বিশ্বাস করা, হোপ, সাপোজ, ইউ নো, থিঙ্ক আর প্রিজিউম, প্রিজিউম মানে টু অ্যাজিউম, ঠিক আছে, মানে ধারণা করা। ওকে, আচ্ছা। তো এগুলোর পরে বলছি যে দ্যাটকে না ইউজ করাই ভালো। ইট ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু ওমিট দ্যাট। সেন্টেন্সেই দেখা যাক কিরকম ভাবে বলা আছে। আই হোপ হি ইজ ফাইন, আই হোপ হি ইজ ফাইন, এবং আই হোপের পরে একটা কমা দিয়ে দেওয়া হয়েছে। এটা আমার মনে হয়েছে যে এখানে একটা কমা হলে ভালো, একটা ব্রেক দরকার সেন্টেন্সে। আপনারা চাইলে কিন্তু কমার ইউজটা করতেই পারেন, কিন্তু আপনাদেরকে একটু জাস্টিফাইড ওয়েতে করতে হবে, যেখানে সেখানে কমা দেওয়ার দরকার নেই। যেখানে মনে হচ্ছে যে সেন্টেন্সটাকে একটু হল্ট দেওয়ার প্রয়োজন আছে, একটা বড় সেন্টেন্স চলেছে চলেছে, কমার ইউজটা কিন্তু আপনারা বুঝে সেরকম প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারেন। যেমন সল্টের ইউজটা হয় রান্নাতে, বলে না স্বাদ অনুসার, বা স্বাদ অনুযায়ী আমরা সল্টের ব্যবহার করি। সো ইট ভ্যারিজ ফ্রম কেস টু কেস, কি কোথায় আমি কতটা ইউজ করব না। কমা ইজ জাস্ট লাইক দ্যাট। অ্যান্ড ওয়ান ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট কি পাংচুয়েশন মার্ককে এখনো পর্যন্ত কোনো পরীক্ষাতে কিন্তু এরর কারেকশনের মধ্যে কনসিডার করা হয় না। তো ওখানে যদি আপনারা দেখেন, মানে কোথাও যদি কনফিউশন হয় যে পাংচুয়েশন মার্ক থাকা উচিত ছিল, আমি দিলাম ঠিক হলো কিনা, অথবা আছে ভুল কি ঠিক, তাহলে সেটা নিয়ে অত ঘাবড়াবেন না, সেখানে সময়ও নষ্ট করবেন না। বিকজ পাংচুয়েশন মার্ককে কিন্তু ভুলভাবেও যদি থাকে এরার হিসেবে ধরা হবে না। অ্যাটলিস্ট কমা, হ্যাঁ ভুল কোথায় হতে পারে, কোয়েশ্চেন মার্ক মিসিং, এক্সক্লামেশন মার্ক মিসিং, ফুল স্টপ মিসিং, দোজ থিংস উইল প্রবাবলি নট বি পারমিটেড ইন সার্টেন থিংস, পার্টিকুলারলি ইন ইয়ার ডেসক্রিপটিভ পেপার। ওখানে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যেখানে আপনারা লিখছেন। কিন্তু কমার ইউজটা কিন্তু এমনি যখন ডেসক্রিপটিভ না, যেটা নর্মাল যে পরীক্ষাগুলো হয় তাতে থাকলো না থাকলো ডাজন্ট মেক আ ডিফারেন্স। তো কি বলছি, আই হোপ হি ইজ ফাইন, এখানে যদি আমি বলতাম আই হোপ দ্যাট হি ইজ ফাইন, প্রয়োজন ছিল না, কিন্তু দরকার ছিল না, তাই আমি এখানে দিইনি। আই হোপ হি ইজ ফাইন, তো হোপের পরে আমি দ্যাটটাকে ওমিট করে দিয়েছি, হয়ে গেল। তারপরে বলছি আই প্রিজিউম ইউ আর কারেক্ট, ঠিক আছে, আই প্রিজিউম ইউ আর কারেক্ট, এখানে যদি বলতাম আই প্রিজিউম দ্যাট ইউ আর কারেক্ট was unnecessary, you know. So আমি জাস্ট বললাম আই প্রিজিউম ইউ আর কারেক্ট, তাহলে এটাও ঠিক হলো। তারপরে বলছি উই সাপোজ হি ইজ ইনোসেন্ট, তো আমি যদি বলতাম উই সাপোজ দ্যাট হি ইজ ইনোসেন্ট, উড হ্যাভ জাস্ট আননেসেসারিলি ওয়েট ডাউন দ্য সেন্টেন্স, সেন্টেন্সটাকে হেভি করে দিত, বাল্কি হয়ে যেত, এবং প্রয়োজন নেই, এবং সেটা ঠিকও শোনাচ্ছে না কিন্তু। ওর জন্য আমি কি বললাম, উই সাপোজ হি ইজ ইনোসেন্ট। ওকে, সো কনভিনিয়েন্টলি আমরা দ্যাটকে ওমিট করে দিয়েছি। তারপরে আই থিঙ্ক শি হ্যাজ অ্যারাইভড, তো আমি যদি বলি আই থিঙ্ক দ্যাট, দরকার নেই, বলবো না, কি বলবো, আই থিঙ্ক শি হ্যাজ অ্যারাইভড, আই থিঙ্ক ইট ইজ ওভার, আই থিঙ্ক ইউ আর হাংরি, আই থিঙ্ক শি ইজ ওয়ারিড। ওকে, তো এত কিছু বলছি, দ্যাট বলা দরকার নেই, আই থিঙ্ক দ্যাট শি ইজ ওয়ারিড or that she has arrived, not needed. So I think she has arrived, or she is anxious, or she is worried, whatever. Okay, so হয়ে গেল এটা। Coming to the next one, the next case, third case where we can omit that. তো এখানে ওই কমার প্রসঙ্গটা এসছে, ঠিক আছে। That is often omitted to good effect,
কোন ক্ষেত্রে? Sometimes omitting that creates a break in the flow of a sentence. মানে বলছে যে কখনো কখনো আমরা যদি দ্যাটকে সরিয়ে দিই, সেখানে একটা ব্রেক তো দরকার। মানে কনজাংশনের কাজ কি হয়, একটা সেন্টেন্সে যেরকম বললাম যে একটা ব্রেক করার জন্য দরকার হয়, ঠিক আছে? তাহলে ভাগটা স্পষ্টভাবে বোঝা যায়। তো সাপোজ আমি কোথা থেকেও একটা দ্যাট ছিল, দ্যাটটাকে সরিয়ে দিয়েছি, এবার কি হয়ে গেল? A break that can be adequately bridged with the use of a comma. তো আমি দ্যাটকে সরিয়ে দিলাম, আপনার মনে হচ্ছে ওখানে একটা ব্রেক থাকার দরকার, তাহলে আপনি ওখানে একটা কমাও দিয়ে দিতে পারেন। তো যেখানে আপনার মনে হবে যে দ্যাট না হলেও চলতে পারে, অনেক ক্ষেত্রেই আমরা এরকম করে থাকি সেন্টেন্সটাকে একটু লাইট করার জন্য, তো আমরা দ্যাটটাকে সরিয়ে দিই, ওখানে একটা কমা প্লেস করে দিই। তো কোনো কোনো ক্ষেত্রে আপনাদের মনে হতেই পারে যে আচ্ছা এখানে কি একটা দ্যাট থাকলে হতো, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান প্লেস দ্য দ্যাট or you can omit it and replace it with a comma. The problem is, so we have two sentences here যেখানে আমাদেরকে দেখতেই পাচ্ছি যে এখানে দ্যাটকে আমি সরিয়ে দিয়েছি এবং চাইলে কমা দিতে পারি না, এরকম না যে দ্যাট সরালেই কমা আসবে। ইটস কমপ্লিটলি আপ টু ইয়োর ডিসক্রিপশন, আপনি চাইলে সেখানে দিতে পারেন, যেখানে প্রয়োজন হবে ব্রেকের সেখানে কমা চলতে পারে। The problem is supply has exceeded demand. এবার আমি দ্যাটটাকে এখানে সরিয়ে দিয়েছি, ছিল কি the problem is that, okay, so I have removed that and it is not making a difference at all. So the problem is supply has exceeded demand is fine on its own, এখানে দ্যাটের দরকারই নেই। তো চাইলে আমি এখানে একটা কমা দিতে পারতাম, দিইনি, নো প্রবলেম। সিমিলারলি রিমেম্বার, এবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এরকম কিছু সেন্টেন্সেস থাকে, যেমন এখানে আছে রিমেম্বার, তো রিমেম্বারের পরে কেউ হয়তো একটা কমা দিল, ওকে, নো প্রবলেম, না হলেও কোনো ব্যাপার না। রিমেম্বার উই নিড টু পুট মোর এফর্ট, ওকে, তো আমি বললাম না রিমেম্বার দ্যাট উই নিড টু পুট মোর এফর্ট, নট নিডেড, উই উড সিম্পলি সে রিমেম্বার উই নিড টু পুট মোর এফর্ট। অলরাইট, সো দিস আর দ্য কেসেস, বা এরকম আরো আপনারা পাবেন, অনেক সেন্টেন্সেস পাবেন আই এম শিওর, যেখানে দ্যাটকে বাদ দিয়েও চলতে পারে, কিন্তু যেখানে ইউজ করতেই হবে সেগুলো এই রুলগুলো দেখে মনে রাখবেন, যে এই অমুক অমুক ক্ষেত্রে, যেমন রিপোর্টেড ভার্বস এর জন্য আবশ্যক ছিল, ইনডাইরেক্ট স্পিচের জন্য আবশ্যক ছিল, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ওখানে না দিলে মুশকিল হবে। তো ওই আমরা যেই এক্ষুনি যেই রুলটা দেখলাম ওটারই আমরা আরেকটা নোট হিসেবে দেখছি, কি বলা আছে, ইফ আ সেন্টেন্স feels just as good without the use of that, and if the omission does not result in ambiguity. Ambiguity মানে হচ্ছে একটা কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোনো কনফিউশন ক্রিয়েট করা, বা সেন্টেন্সটাকে ঠিক করে ইন্টারপ্রিট করা গেল না, যদি সেরকম কোনো জিনিস না হয়, কোনো সমস্যা না হয়, কোনো অ্যাম্বিগুইটি না থাকে, তাহলে আমরা কিন্তু সেন্টেন্সটাকে দ্যাট ছাড়াই ইউজ করতে পারি, ওকে, দেন উই ক্যান ওমিট দ্যাট। তার মানে দ্যাট ছাড়া যদি সেন্টেন্সটা ভালো শোনাচ্ছে তাহলে ওমিট করে দিন, নো প্রবলেম। However, we should maintain that in the following conditions. আচ্ছা, এবার বলছে ফলোইং কন্ডিশনস বলে দেওয়া আছে কিছু, তো এই কন্ডিশন গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এই কন্ডিশন গুলোতে কিন্তু দ্যাটকে ওমিট করে দিলে চলবে না, তাহলে দিজ আর থিংস টু রিমেম্বার, যে এখানে দরকার নেই ঠিক আছে ওমিট করে দিলাম, কিন্তু এই কন্ডিশন গুলো থাকলে কিন্তু অবশ্যই দ্যাটকে রাখাটা বাধ্যতামূলক, ওকে। কি বলছে, when there is a time element between the verb and the clause, very very important, when there is a time element, মানে একটা টাইম এলিমেন্ট মানে একটা সময়ের উল্লেখ থাকবে, কোথায় উল্লেখ থাকবে সেই লোকেশনটাও বলে দিয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা, বিটুইন দ্য ভার্ব অ্যান্ড দ্য ক্লজ। ভার্ব মানে কি, আমার সাবজেক্ট পাচ্ছি প্রথমে, প্রিন্সিপাল ক্লজ দিয়ে ধরুন আসি, অথবা প্রিন্সিপাল সাবঅর্ডিনেট নাও যদি ধরলাম, প্রথমে একটা সাবজেক্ট পাচ্ছি, তারপরে একটা ভার্ব পাচ্ছি, তাই তো, এরপরে একটা কনজাংশন আসবে, আমরা এতগুলো যা সেন্টেন্স করেছি দেখবেন সবগুলোতেই তাই ছিল, সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, তারপরে একটা কনজাংশন এলো, তাই তো, তারপরে একটা ক্লজ এলো, তার মানে এই যে সাবজেক্ট ভার্ব বলছি সেটা হচ্ছে মুখ্য মেন
প্রিন্সিপাল ক্লজটার একটা পার্ট। ওকে, তাহলে সাবজেক্ট এলো, ভার্ব এলো, ভার্বের পরে কনজাংশন আসবে, কনজাংশনের পরে আরেকটা নতুন ক্লজ আসছে। ওকে, আচ্ছা এবার কি বলছে, এই যে ভার্বটা আছে তার মানে মূল যে সাবজেক্ট আর ভার্ব, সেই ভার্বটার এবং যে ক্লজটা তার পরের তার মধ্যেখানে যদি একটা টাইম এলিমেন্ট থাকে, তার মানে সাবজেক্ট স্ট্রাকচারটা একবার দেখা যাক। সাপোজ প্রিন্সিপাল ক্লজ আছে আর সাবঅর্ডিনেট ক্লজ আছে, মাঝে আছে একটা কনজাংশন, ঠিক আছে? তো এইটার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, ঠিক আছে, মাঝখানে চলে এলো আমার কনজাংশনটা, আর তারপরে আসছে এই ক্লজটা। এবারে এই যে ভার্বটা আছে আর এই যে ক্লজটা আছে, এর মাঝখানে যদি একটা টাইম লিমিট চলে আসে, ঠিক আছে, এর মাঝখানে যদি টাইম লিমিট চলে আসে, সাপোজ আমি এখানে একটা টাইম লিমিট বা সরি টাইম লিমিট না, টাইম এলিমেন্ট যদি বলি, টাইম এলিমেন্ট যদি বলি, তো এখানে যদি একটা টাইম এলিমেন্ট থাকে, এই স্ট্রাকচারটা খুব ভালো করে বুঝবেন। প্রিন্সিপাল ক্লজের মধ্যে সাবজেক্ট ভার্ব আছে, ভার্ব আর ক্লজ মানে ভার্বের পরে যে ক্লজটা এসছে মানে সাবঅর্ডিনেট ক্লজ এসছে, তো তাদের মাঝখানে যদি একটা টাইম এলিমেন্টের উল্লেখ থাকে এবং তারপরে যদি ক্লজ একটা থাকার হয়, তাহলে সেইখানে দ্যাটকেই থাকতে হবে, ঠিক আছে? দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার। এক্সাম্পল দেখা যাক। The teacher said yesterday that our class performed well. ওকে, তো এখানে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, তারপরে যে ভার্বটা, যেই ভার্বটা নিয়ে আমি বলছি, এখানে যেই ভার্বটার কথা বলা হয়েছে দ্য ভার্ব, সো দিস ইজ দ্য ভার্ব। ভার্ব এলো, তারপরে একটা টাইম এলিমেন্ট আসছে ইয়েস্টারডে, ভেরি ইম্পর্টেন্ট টাইম এলিমেন্ট। ওকে, তারপরে আসছে এই ক্লজটা, আওয়ার ক্লাস পারফর্ম ওয়েল, দিস ইজ আ ক্লজ দ্যাট ফলোড দিস। ওকে, তার সাথে কিন্তু এই দ্যাটটাকে ডেফিনেটলি থাকতে হবে। তার মানে আপনি যদি এই দ্যাটটাকে উড়িয়ে দেন তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। দেখা যাক কিরকম হতে পারতো না যদি এটা থাকে। তো দ্য টিচার সেড ইয়েস্টারডে আওয়ার ক্লাস পারফর্মড ওয়েল, শুনতে খারাপ লাগছে না, কিন্তু শুনে বা দেখে মনে হচ্ছে না যে ভুল, কিন্তু টেকনিক্যালি ভুল, বিকজ এটা একটা রুল। ওকে, যেহেতু এখানে একটা টাইম এলিমেন্ট চলে এসছে, এরপরে ডেফিনেটলি ডেফিনেটলি দ্যাটকে থাকতে হবে। ওকে, সো প্লিজ রিমেম্বার দিস স্ট্রাকচার, ভার্ব, টাইম এলিমেন্ট, দ্যাট, তারপরে ক্লজ। সো দিস ইজ কারেক্ট। ওকে, তো এটা একটা কন্ডিশন গেল, কন্ডিশন নাম্বার 1। আর কি কন্ডিশন আছে দেখা যাক। আচ্ছা, এইটারই আরেকটা এক্সাম্পল দেওয়া আছে টাইম এলিমেন্টের। তো সেম জিনিসটাই বলা আছে এখানে, when there is a time element between the verb and the clause, সেখানে দ্যাটকে থাকতে হবে। আরেকটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, he dreamt last night। তো হিটা সাবজেক্ট, আমার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা চলেছে, দ্যাটটা তো কনজাংশন অবভিয়াসলি, তারপরে বাকিটা হচ্ছে subordinate clause. Okay, so this is the other clause that I am talking about. This clause is this, and this is the verb dreamt, this is the verb, and this is the time element, last night, last night is the time element. So verb এলো, টাইম এলিমেন্ট এলো, তারপরে দ্যাট এলো, দ্যাটের পরে আমার ক্লজটা আসবে। দিস ইজ দ্য রুল। এখানে যদি আমি দ্যাটকে না রাখতাম, হি ড্রিমড লাস্ট নাইট হি হ্যাজ বিকাম রিচ, আবার বলছি শুনতে দেখতে কিন্তু ভুল লাগছে না, কিন্তু ভুল হয়ে যাবে যদি আপনি দ্যাটটা না বসান। তো প্লিজ রিমেম্বার, একটা ইম্পর্টেন্ট কন্ডিশন যেটা দ্যাটের জন্য আবশ্যক। নেক্সট আরেকটা কন্ডিশন আছে, when a second that can clear up who said or did what। ঠিক আছে, তার মানে আমি আরেকটা দ্যাটকে যখন একটা সেন্টেন্সে ইন্ট্রোডিউস করছি, এরকম প্রশ্ন আমি প্রায় পেয়ে থাকি যে হ্যাড হ্যাড কেন হয় সেন্টেন্সে, হ্যাভ হ্যাড কেন হয় সেন্টেন্সে, আবার দুটো দ্যাট কি থাকতে পারে, এরকম আমি প্রায় সময় প্রশ্ন পেয়ে থাকি স্টুডেন্টদের কাছে। তো আমি বলবো যে হ্যাঁ ডেফিনেটলি হয়, আই হ্যাভ হ্যাড দিস আইডিয়া বলে আমি বলতেই পারি, যেখানে প্রয়োজন সেখানে বলবো। একটা এলিমেন্ট থাকবে পারফেক্ট এর জন্য, আরেকটা থাকবে হ্যাভ মানে কিছু কনজিউম করা বা কিছু অ্যাজিউম করে যে হ্যাড অ্যান আইডিয়া, এরকম ভাবে বলছি। তো
কিছু ক্ষেত্রে কিন্তু থাকে। সেরকমই দুটো দ্যাট থাকতে পারে, দেখে মনে হবে আরে দুটো দ্যাট আছে তাহলে সেন্টেন্সটা ভুল, কিন্তু কেন এসছে, এই কন্ডিশনের জন্য এসছে যে সেকেন্ড দ্যাট ক্যান ক্লিয়ার আপ হু সেড অর ডিড হোয়াট। আরেকটা যখন আমাকে দ্যাট আনতে হয়েছে সেটা একটা মানে প্রয়োজন হয়েছে যে কে কি বলছে বা কি ঘটনাটা ঘটলো ওটাকে স্পষ্টভাবে আলাদাভাবে বলে দেওয়ার জন্য, যে এটা একটা ক্লজকে ইন্ট্রোডিউস করছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে দ্যাটটা যেহেতু কনজাংশন, তারপরে যে জিনিসটা এসছে, বক্তব্যটা কিছু একটা এসছে, সেটা যদি আনা আবশ্যক হয়ে থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে তো একটা কনজাংশনকে আনতেই হবে। প্রিন্সিপাল ক্লজের সাথে আমি আরেকটা ক্লজকে যদি জুড়তে চাই তাহলে একটা কনজাংশন তো আনতেই লাগে। তো তখন আমাকে এরকম ক্ষেত্রে একটা দ্যাটের ইন্ট্রোডিউস হয়তো করতে হয়েছে, দ্যাটকে নিয়ে আসতে হয়েছে। Let us see one such example how it has happened. The police officer said that he has nearly solved the case and that criminals will be nabbed soon. ওকে, এখানে কিন্তু আমি দেখছি তিনটে ক্লজ রয়েছে একটা সেন্টেন্সের মধ্যে। তো এরকম যখন ইলাবোরেট একটা সেন্টেন্স থাকে, দুটো তিনটে সেন্টেন্সকে ক্লাব করে একটা বড় সেন্টেন্স বানানো হয়েছে, সেখানে থাকতেই পারে, বিকজ each conjunction has brought in a new clause and attached it to the conjunction or the main clause. Okay, তো প্রথমে কি বলছে, the police officer said, এই হচ্ছে আমার একটা পার্ট। তারপরে একটা দ্যাট পেয়ে গেলাম, he has nearly solved the case, এটা একটা পেয়ে গেলাম, ঠিক আছে। the police officer said একটা ক্লজ, তারপরে আসছে আমার একটা কনজাংশন দ্যাট, he has nearly solved the case, এটা একটা। তো আমি এই অবধি বলে ছেড়ে দিতে পারতাম, ঠিক আছে। এবার তারপরে যদি তার বক্তব্যের সাথে আমাকে আরেকটু কিছু ইন্ট্রোডিউস করতে হয়, এই যে বললাম টু ক্লিয়ার আপ হু সেড অর ডিড হোয়াট, তার জন্য সাপোজ আমি আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন ওটার সাথেই ক্লাব করে দিচ্ছি, তাহলে তো ডেফিনেটলি কনজাংশন থাকতে হবে। হ্যাঁ, এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি কি কনজাংশন ইউজ করা হয়েছে। যেমন এখানে আছে অ্যান্ড, ওকে, অ্যান্ড ক্রিমিনালস উইল বি nabbed soon, যদি শুধু অ্যান্ড ক্রিমিনালস উইল বি nabbed soon বলতাম তাহলে কিন্তু ভুল হয়ে যেত, কেননা যখন এই ধরনের কোনো স্ট্রাকচার থাকবে না তখন কিন্তু আমাকে আবার একটা দ্যাটের ইউজ করতে হবে। এটা দ্যাট ওয়ান, এটা দ্যাট টু, কিন্তু এখানে অ্যান্ড এর পরে দ্যাটটা না বসালে কিন্তু গোলমাল হয়ে যাবে, ঠিক আছে। কেননা আমাকে নতুন একটা কোনো বক্তব্য রাখতে হচ্ছে, তো সেটাকে স্পেসিফাই করার জন্য কিন্তু এই কনজাংশনটাকে আমার অ্যান্ড এর পরে নিয়ে আসতে হয়েছে। তো এটা একটু পিকিউলিয়ার টাইপ অফ আ সেন্টেন্স, সবসময় হয়তো আপনারা পাবেনও না, তাও আমি দিয়ে রাখলাম বিকজ এই যে বললাম দ্যাট এর পরে আবার দ্যাট কেন এলো, আবার এখানে অ্যান্ড দিয়েই তো কাজ চলতে পারলো, তাহলে কেন দ্যাট এলো, তার কারণটা হচ্ছে টু ক্লিয়ার আপ লাইক আই সেড, যে সেড হোয়াট অর ডিড হোয়াট, তো উনি অ্যাডিশনালি একটা কিছু বক্তব্য রেখেছেন, সেটাকে স্পেসিফাই করার জন্য কিন্তু এই দ্যাটটা নেসেসারি অবশ্যই ছিল, তাই এটাকে এখানে আনতে হয়েছে, ঠিক আছে। তো দুটো কন্ডিশন আমি বললাম, এই যে একটা টাইম এলিমেন্টেরটা আর এখানে এরকম আরেকটা জিনিস, তো এই দুটোকে মনে রাখবেন, এই ক্ষেত্রে কিন্তু দ্যাটটাকে রাখতেই হবে, নয়তো ভুলে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের লেসন এই অবধি থাকলো। we have seen we discussed about subordinating clause today, subordinating conjunctions today, আর আমরা একটা খুব ইম্পর্টেন্ট কনজাংশন নিয়ে আলোচনা করলাম, তার ইউজ এবং ওমিশন। তো নেক্সট ডে আমরা কি করব, আজকে যেমন দ্যাটকে নিয়ে এত আলোচনা হলো, পরের দিন আমরা অন্য আরো কিছু কনজাংশনকে নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস অল অফ ইউ, হ্যাভ আ গুড